ভাই এটা আমার জীবনের খুব কষ্টদায়ক একটা ঘটনা, যেটা না বললেই নয়। আর আগে আমি বাসায় কাজ করতাম, সত্যি কথাই। এখন ইদানিং আমি কাজ করতেছি না, ওই বাসা থেকে আমি চলে আসছি। আর চলে আসারও অনেকগুলো কারণ আছে, সেজন্য আমি চলে আসছি। আমি গ্রামের একজন সরল সোজা মেয়ে। অতটা মানে ওই মানুষ একটা কথা বলে যে টেটন বা ওই চালাক চতুর, অতটা না, মোটামুটি নিজে চলতে পারি এরকম ভাবেরই। আর আমি বেশি শিক্ষিতও না, অশিক্ষিত মেয়ে। আমার বয়স 15 বছর। আমার বাবা মা খুবই গরিব। তো আমার বাবার এমন পরিস্থিতি যে আমি তাদের সন্তান, আমাকে যে খাওয়ায় পড়ায় মানুষ করবে এমন পরিস্থিতিও আমার বাবার নেই। ওই কৃষিকাজ করে দিন আনে দিন খায়, মানে একবেলা খাইলে আরেক বেলা অপেক্ষা করতে হয় যে কখন আমার আম্মু রান্না করবে, কখন কটা খাইতে দিবে। এভাবে মানে কষ্ট করতে করতে এত বড় হয়েছি। এখন যখন নিজে একটু হাতে পায়ে বড় হয়েছি, তো আব্বুকে আমি বললাম যে আমি যখন বড় হয়েছি আমাকে একটা কাজ বাজ দাও, আমি করে খাই। তখন আব্বু আমাকে ঢাকায় পাঠায় আর বলে যে বাংলাদেশের মেয়েরা তো অনেকেই গার্মেন্টসে কাজ করে খাইতেছে, তাহলে তুমি যদি পারো ঢাকা যেয়ে গার্মেন্টসে চাকরি নাও। আমি খুব আশা নিয়ে ঢাকায় আসছি। আসার পরে গার্মেন্টসের গেটে যখন যাই, আমার চোখে মুখের দিকে তাকাই, বলে যে তুমি কেন আসছো এখানে। তখন আমি বলি যে ভাই আমার একটা কাজ দেন, আমি খুব মানে কষ্টে আছি, আমার একটা কাজের খুবই দরকার। তখন আমাকে জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত। আমি বলছি যে আমার বয়স 15 বছর। ওনটা মানে হাস্যকরভাবে কথাটা নিল আর বললো যে 15 বছরে চাকরি হয় না, 15 বছরে তুমি বাবা মার হোটেলে খাবা, তুমি এখানে কেন আসছো। আর আমি বললাম যে আমার বাবা খুব অসহায় গরিব, আমাকে মানে লালন পালন করতে তার কষ্ট হচ্ছে, আর বাবার মুখের দিকে তাকাই আমি চাকরিতে আসছি। তখন তারা আমাকে মানে এক পর্যায়ে তাড়াই দেয়, বলে যে তোমাকে অফিসে ঢুকানো হবে না, কারণ তোমার বয়স হয় নাই, 18 বছরের নিচে কোনো চাকরি হবে না। হ্যাঁ, এক পর্যায়ে মানে কাজটা না পেয়ে খুবই কষ্ট পাই আর চলে আসি, মানে চোখের জল চলে আসে, কারোর সামনে বুঝতে দিই না এটা। চলে আসার পরে এক মানে বৃদ্ধ না, মোটামুটি মাঝারও একটা মহিলা আমাকে বুদ্ধি দেয় যে তুমি কি বাসায় কাজ করতে পারবা। তখন আমি তাকে বলি যে আন্টি কি কাজ, আমি সব কাজই করতে পারবো। তখন বলে যে তুমি রান্না করতে পারো। আমি বলছি পারি, তবে যতটুকু না পারি আমাকে শেখাই দিলেই আমি করে দেবো, যত কষ্টই হোক। তখন তিনি আমাকে একটা বাসায় কাজ দেন। আর বাসাটার পরিবেশও খুব ভালো। মালিকের 3টা ছেলে আছে এবং মালিক অফিসে যাতায়াত যায় সে রেগুলার। বাসায় ম্যাডাম আছে, মানে মালিকের যে ওয়াইফ উনি আছেন। তো প্রথম যখন আমি যাই আমাকে দেখে ওনারা খুব খুশি হয় যে গ্রামের একটা মেয়ে আসছে। শহরের মানুষ তো গ্রামের লোক পাইলে এমনিতেই খুশি হয়। আর ওনাদের দেখে আমিও খুব খুশি হই যে এই বাড়িতে, মানে এত বড় বাড়িতে যে আমি থাকবো, এখানে আমাকে তারা আশ্রয় দিবে, এটা ভাবেই মানে আমি খুশিতে অন্যরকম হয়ে গেছি। তখন আমাকে বলে যে তোমাকে যে কাজগুলো দেবো তুমি কি করতে পারবে। আমি বলি যে হ্যাঁ পারবো। তখন সব কথাগুলো আমাকে স্বীকার করা যে তোমার কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, ঘর দোর ঝাড় দিতে হবে। আমি বলছি হ্যাঁ পারবো। বলছে যখন তখন ডাকবো যে এটা দাও ওইটা দাও, তুমি কি করতে পারবা। আমি বলছি হ্যাঁ পারবো, মানে প্রত্যেকটা কথায় আমি বলছি যে হ্যাঁ পারবো। তখন ওনারা আমাকে মানে এক পর্যায়ে রাইখা দেয় বাসায়, যে তুমি আর বাইরে যাইতে হবে না, আমাদের বাসায় কাজ করবা, এখানে খাওয়া দাওয়া ঘুম পারবা। আর বছর শেষে বা 6 মাস পরে একবার তুমি তোমার বাড়িতে যাই বেড়ায় আসবা। আমি তাদের কথায় তখন রাজি হই। আর রাজি হয়ে তাদের ওখানে আশ্রয় পাওয়ার পরে মানে নিজেরে ধন্য মনে করি যে আজকে আমি কাজ করতে পারতেছি বা একটা কাজ খুঁজে পাইছি। আর তখন আমি আমার বাসায় মানে বাবা মাকে বলি যে আব্বু আমি কাজ পাইছি, তোমার আর কষ্ট করতে হবে না। তখন আব্বুও খুশি হয় যে আজকে আমার ছোট মেয়ে হাতে পায়ে বড় হয়েছে আর আমার কষ্ট বুঝতে পারছে, এখন কাজেও গেছে আর আল্লাহ তাকে একটা কাজও মিলাই দিছে। এই কথা বলে মানে বাবা আম্মুর সাথে এটা শেয়ার করে। তখন আমি ওই বাসায় কাজ করতে থাকি। এক পর্যায়ে দেখি তার যে বড় ছেলেটা কলেজে লেখাপড়া করে, ওনার আম্মুকে জিজ্ঞাসা করতেছে যে মেয়েটার গ্রামের বাড়ি কোথায় বা নাম ঠিকানা কি। প্রথম অবস্থায় ওরা আমার সাথে কথা বলতো না, শুধু এটা ওটা চাইতোই। তখন ওই ম্যাডাম সব কিছু খুলে বলে যে ও খুব গরিবের মেয়ে, দেখতে শুনতে ভালো, ব্যবহারও ভালো। ওর সাথে মানে যখন যেটা লাগে ওর থেকে নিয়ে নিও, আমি তো সবসময় বাসায় থাকি না। তখন ওরা মনে মনে একটা মানে সুযোগ খুঁজে যে যখনই ওর আম্মু বাসায় থাকবে না তখন একটা কিছু করবে। আর সেটা আমি কখনোই জানতাম না যে এত কিছু হইতেছে ওদের ভিতরে, কারণ আমি তো কাজের মেয়ে, আমি তো কাজের ধান্দায় থাকি।
এরপর ওরা ছিল 3 ভাই, ওরা 2 ভাই কলেজে লেখাপড়া করতো, আর একটা ভাই ছিল ছোট, ও ক্লাস 9-এ পড়তেছে। আর স্যার হচ্ছে অফিসে চলে যায়, সকালে যায়, রাত্রে 10টা-12টায় আসে। আর ওই যে ছেলেটা ক্লাস 9-এ পড়ে, ও মাঝে মাঝে স্কুলে যায়, আবার মাঝে মাঝে বাসায় থাকে, মানে একটু অন্য টাইপের, কথা কম শোনে। আর এরকম এক পর্যায়ে যাইতে যাইতে হঠাৎ ওই ছোটো ছেলেটা আমাকে মানে নাম ধরে ডাকে, কোনোদিনও তো ডাকে নাই, ওদিনকে ডাকতেছে যে তুমি একটু আমার রুমে আসো। তখন আমি বলি যে ভাইয়া কিছু লাগবে? বলতেছে যে আমাকে একটা চা দিয়ে যাও। আমি সাথে সাথে ওনাকে চা নিয়ে দেই, যে নেন একটা, আপনার চা হয়ে গেছে। তখন উনি আমাকে বলে যে চা তো দিছো, তুমি একটু এখানে বসো। তখন আমি বললাম যে আমার তো কাজ আছে, আপনি চাটা খেয়ে নেন, আমি পরে এসে কাপটা নিয়ে যাব। বলতেছে না, আমি চা পরে খাবো, আগে তোমার সাথে কথা বলবো। তখন আমি বললাম যে হ্যাঁ, যা বলার বলেন। আসলে আমি বুঝতে পারি না যে সে আমাকে কী কথাটা বলবে। তখন এক পর্যায়ে সে হুট করে এসে আমার হাতটা ধরে, এবং হাতটা ধরে মানে এমন একটা ভাব নেয় যে সে আমাকে কিস করবে, মানে আমি বুঝতে পারি। তখন আমি ভয়ে ভয়ে মানে পিছনের দিকে চলে যাচ্ছি যে ভাই এটা আপনি কী করছেন, ম্যাডাম দেখলে কি বলবে, আর এইসব ঠিক না। তখন আমাকে ভয় দেখায় যে চুপ থাকো, ম্যাডাম বাসায় নাই, আর আমি যেটা বলছি সেটা করো। তখন আমি মানে এক পর্যায়ে ভয়ে চোখ বন্ধ করেছিলাম, তিনি হুট করে আমাকে কিস করতেছে। পরে আমি খুব মানে কান্নাকাটি করতেছি যে ভাই এটা ঠিক না, আপনি আমাকে ছেড়ে দেন, বাসায় কেউ নাই। পরে আমাকে বলতেছে বাসায় কেউ নাই বিধায় তো তোমাকে আমি ডাকছি। পরে এক পর্যায়ে জোরাজুরি শুরু করছে, শুরু করে মানে ওর যে মনের ভিতরে প্ল্যান করা ছিল ওটা আমি বুঝতে পারতেছিলাম না। আমি শুধু মানে চিৎকার করছিলাম, আবার ভয় পাচ্ছিলাম যে বাইরের লোকজন যদি চলে আসে তখন তো আমাকে এই বাসায় রাখবে না। তো ও শুধু বারবার আমার মুখ আটকাচ্ছে আর বলতেছে কোনো কথা বলবা না, আমি যেটা করি চুপচাপ সহ্য করো। পরে ওর যেটা করার তো ও মন মতো করে নিল, আমি আর নিজেকে সামলাইতে পারলাম না। শেষ পর্যায়ে আমি যখন রুম থেকে বের হই, ও আমাকে ডাক দিয়ে বলে যে এই কথা যেন বাসার কেউ জানতে না পারে। তখন আমি কথা দেই যে হ্যাঁ, এই কথা স্যার, ম্যাডাম বা আপনার বড় ভাই কেউ জানতে পারবে না, এটা শুধু আমার ভিতরেই থাকবে। তারপরে আমি আবার মানে ফ্রেশ ট্রেশ হয়ে কাজে যুক্ত দেই। আর ম্যাডাম আসার পরে মানে আমার ভিতরে কান্না কান্না ভাব ছিল, ভয় পাচ্ছিলাম। ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি কিছু হয়েছে? তখন আমি বলছি না ম্যাডাম, আমার বাড়ির কথা মনে পড়ছে, বাবা মার কথা মনে পড়ছে, সেজন্যই আমি এরকম করতেছি। তখন ম্যাডাম আর কিছু মনে করে নাই, যে হয়তো মনে পড়তেও পারে আমি অনেক দিন আসছি। এমন করতে করতে পরের দিন আবার তার বড় ছেলে যেটা কলেজে পড়ে, ও ওই দিন হুট করে কলেজে যায় নাই, মানে বাসায় বলছে যে ওর খুব টায়ার্ড। আমি আর ওটা জানতাম না। ম্যাডাম আমাকে বলতেছে যে ওর রুমটা একটু পরিষ্কার করে দিয়ে আসো। তখন আমি গেছি, যাই দেখি যে ওই ভাইয়াটা কলেজে যায় নাই, মানে ঘুম অবস্থায় আছে, মনে হচ্ছে যে বিশাল মানে ঘুমে বিভোর আছে। তখন আমি তার রুমটা যখন মুছতে গেছি, উনি হুট করে উঠে দরজাটা লাগাই দিছে। তখন আমি বলতেছি ভাই আপনি দরজা দিলেন কেন? বলতেছে যে এটা আমার ইচ্ছা, তুমি কোনো কথা বলবা না। পরে আমি বলতেছি যে আমি কেন কথা বলবো না, আমি তো ঘরটা পরিষ্কার করে এখনই বের হয়ে যাব। আমাকে বলতেছে তোমাকে ঘর পরিষ্কার করতে হবে না, তুমি আমার কাজ করো। পরে আমি বললাম যে হ্যাঁ বলেন কি করতে হবে। এটা বলার পরে সে বলতেছে কি যে তুমি আমার শরীরটা ম্যাসাজ করে দাও। পরে কি করব, অন্যের কাজ করে খাই, কথা তো শুনতেই হবে। তখন আমি ওই ভাইয়ার শরীরটা ম্যাসাজ করে দিই। ম্যাসাজ করতে করতে এক পর্যায়ে তিনি আমাকে মানে বুকে জড়ায় নেন, মানে এতটাই আদর করেন, মনে হয় যে আমি তার বিবাহিত স্ত্রী। আসলে তো সেমন কিছু না, আমার ভিতরে তো ভয় ছিল, আর আমি তো তাদের একদম নিচতলার মানুষ। এক কথায় যে আমি তাদের সাথে যাই না, জাস্ট একজন কাজের মেয়ে। পরে বুকে নেওয়ার পরে উনি আমাকে ওই মানে জোর করে আমার সাথে মেলামেশা করে। এমনকি আমি বারবার না করি যে ভাই এটা করেন না, এটা ঠিক না, আমরা কাজ করে খাই, আমরা ইজ্জত নিলাম করে খাই না। তখন উনি আমাকে মানে ভয় দেখায় যে তোমাকে আমি টাকা দিব, হ্যান ত্যান, কেউ কিছু জানবে না, তুমি টাকার জন্য তো এখানে আসছো। বলা টলা পরে উনি আমাকে কাজ বাজ করে তখন বলে যে তোমার রুম পরিষ্কার করতে হবে না, তুমি ওই পাশে চলে যাও। পরে আমি চলে যাই, ম্যাডাম আমাকে বলে যে কী ব্যাপার, পরিষ্কার করছো? আমি বলি যে হ্যাঁ ম্যাডাম করছি। আসলে রুমটা আমি পরিষ্কার করছিলাম না, শুধু ভাই আমাকে এই কাজটা করে ছেড়ে দিয়েছে। আর তখন আমি চলে যাই আর নিজে নিজে কাঁদি যে এসব কী হচ্ছে আমার সাথে। আর এক পর্যায়ে মানে 3টা ছেলে আমার সাথে এরকম করে, পরের দিন মানে সিরিয়ালে পরপর 3 দিনই 3 ভাই আমার সাথে এরকম করে। এবং 4র্থ দিনে ম্যাডাম একটু অসুস্থ থাকে, আর সেই ফাঁকে স্যার আমাকে বলে যে তুমি আসো, এসে আমাকে একটু মেসেজ করে দিয়ে দাও। তখন স্যারের কথা তো শুনতেই হবে, আমি যাই। যাওয়ার পরে স্যারও আমার সাথে সেই একই রকম ব্যবহার করে।
তখন আমি শুধু একা একা ভাবতে থাকি যে এগুলো আমার সাথে কি ঘটে যাচ্ছে আর এটা কেন হচ্ছে। আমি তো ফার্স্ট টাইম এদেরকে আপন ভাবছিলাম, সব কিছু মেনে নিয়েছিলাম, তাহলে এটা কেন করতেছে। তখন আমি মানে ম্যাডামকে এক পর্যায়ে বলে দেয় যে ম্যাডাম, আমার সাথে কিন্তু এসব হচ্ছে, আমি কিন্তু এটা করতে আসিনি, আমি শুধু কাজ করতে আসছি আপনাদের বাসায়। ম্যাডাম এই বিষয়টা জানতে পারার পরে উনি আমাকে বলে যে এটা সমাজ জানার আগে সংশোধন করার দরকার। উনি রাতের গভীরে আমাকে ডাইকে নেয়, নেওয়ার পরে আমার হাতে 20,000 টাকা দেয়। মানে 20,000 টাকা পেয়ে তো আমি আকাশের চাঁদ পেয়ে গেছি। 20,000 টাকা তো কোনোদিন চোখেও দেখিনি, আমরা গরিব ঘরের মেয়ে, শুধু মুখেই শুনছি। তখন আমি বলি যে ম্যাডাম টাকাটা আপনি আমাকে গুনে দেন, কারণ আমি গুনলে ভুলও হইতে পারে, আমি তো মূর্খ মেয়ে। তখন ম্যাডাম আমাকে গুনে বলে এখানে 20,000 টাকা আছে, তুমি এই টাকাটা নিয়ে চলে যাও, তুমি আর এখানে থাকবা না। ঠিক ম্যাডামের কথা মতো আমি টাকাটা নিয়ে তখন মানে বাড়িতে চলে যাই। কিন্তু আমি বুঝতে পারি না যে আমার পেটে বাচ্চা চলে আসছিল। আর বাচ্চাটা চলে আসছে ঠিকই, কিন্তু কার বাচ্চা সেটা আমি আজও পর্যন্ত জানি না। কারণ প্রথম অবস্থায় তার ছোট ছেলে আমার সাথে এরকমটা করছে, তারপরে তার বড় ছেলে, তারপরে মেজো ছেলে, আর শেষ পর্যায়ে স্যারও আমাকে ছাড়ে নাই। কিন্তু আমি এখনও কল্পনাই করতে পারছি না যে এই বাচ্চাটা কার হতে পারে। আমি ম্যাডামকে পরবর্তীতে আবারও জানাইছি যে ম্যাডাম আমার সাথে কিন্তু এসব হয়েছে, আর এই বাচ্চা এখন আমি কি করব। ম্যাডাম বলতেছে যে এসব এখান থেকে হয় নাই। তখন আমি মানে উপায় খুঁজে না পেয়ে স্যারকে বলি যে স্যার, এগুলো হয়তো বা আপনাদের ওখান থেকেই হয়েছে। স্যার আমাকে ধমক দেয় যে তোমাদের মতো মেয়েরা এরকমটাই করে, আর আমাদের মতো ওই ধনীদের উপর এটা চাপাইতে থাকে, এটা করা ঠিক না। আর তার ছোটো ছেলে তো একদম অস্বীকার, সে বলে যে আমি এসব বুঝিই না। পরে দুঃখের কথা কাউকে বলতেও পারি না, ওনাদের কাছে যাইও নাই, কারণ শহরের বাড়ি। আমি যদি পরবর্তীতে এটা নিয়ে প্রতিবাদ করতে যাই তাহলে হয়তো বোনটা আমাকে মেরে ফেলতেও পারে। সেইভাবেই আমি মানে পাপের বোঝা ঘাড়ে নিয়ে এইভাবে চলতেছি। এখন আমি বলতেই পারবো না যে এটা কার বাচ্চা, এটা এখন আমার পেটে আছে। জানি না সামনে এই বাচ্চার কি হবে, আর জন্মের পরে এই বাচ্চাকে আমি কি পরিচয় দিব, সেই কষ্ট বুকে নিয়ে আজকে আমি ঘুরতেছি। দেশের আর এই সমাজের মেয়েদের আমি একটা কথাই বলবো যে তোমরা যত অভাবে থাকো না কেন, বাসায় কাজ অনেকেই করে, অনেকে অভাবে পড়ে করে, কেউ কোনো কাজ খুঁজে পায় না সেজন্য করে। তো তোমরা কাজ দেখে শুনে নেবা যে সেই ফ্যামিলি যেন ভালো হয়, সেই ঘরের ছেলে পেলে বা সেই স্যারের চরিত্রটা কেমন, সে তোমাকে জোর করে কিছু করতেছে না কেন, বা তোমার নিজেকে তুমি সামাল দিতে পারবা কি না, এটা দেখেই তোমরা কাজ নিও। আর টাকার লোভে বা এই পরিস্থিতির শিকারে তোমরা এমনটা কাজ করো না, তোমরা প্রয়োজনে পালানোর চেষ্টা করো। আমার মতো এরকম অভাগা বা এমন বলদা কাজ তোমরা কেউ করো না।